This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্নায়ু যুদ্ধ দিয়ে শুরু করব আজকে নিউজে 2। স্নায়ু যুদ্ধ ভার্সন 2। লালবাজারের সামনে ছিল ভার্সন 1, সেটা ছিল টান টান 22 ঘন্টার উত্তেজনা। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে কতক্ষণ গড়াবে এখনো বোঝা যাচ্ছে না। স্নায়ু যুদ্ধ চলছে। তবে আন্দোলনরত চিকিৎসকরা পাল্টা একটা ইমেল করেছেন বলে খবর। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। চলুন সরাসরি যাই এই ভার্সন 2 যেখানে হচ্ছে, মানে স্বাস্থ্য ভবনের সামনে অপেক্ষা করছে সুমন মহাপাত্র, আমার সহকর্মী। সুমন, এই দ্বিতীয় দফার স্নায়ু যুদ্ধে ডাক্তাররা কি বলছেন? পিউ, তোমাকে প্রথমে বলি যে এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা অবস্থানে, এখান থেকে স্বাস্থ্য ভবনের দূরত্ব ঢিলছোড়া। এবং যে কথা তোমাকে বলার, যে স্নায়ু যুদ্ধের কথা যে তুমি বলছো, সেটা হচ্ছে আসলে প্রশাসনের সাথে এই জুনিয়র চিকিৎসকদের। তার কারণ নবান্ন থেকে নির্দেশ আসার পর রাজ্যের স্বাস্থ্য সচিব মেল করে এই জুনিয়র চিকিৎসকদের 10 জনের একটা প্রতিনিধি দলকে তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন যাতে তারা বৈঠকে যান নবান্নে, যেখানে সিনিয়র গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভরা তার সাথে দেখা করতে চান। কিন্তু এই চিকিৎসকদের তরফ থেকে পাল্টা মেল করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু 10 জনের ডেলিগেশন টিম নিয়ে যেতে নারাজ। তার কারণ তাদের সঙ্গে একাধিক মেডিকেল কলেজ, একটু আগে মেদিনীপুর মেডিকেল কলেজ তৎসহ রাজ্যের যত মেডিকেল কলেজ আছে সব মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা এসে যোগ দিয়েছেন। ফলে ন্যূনতম 25 থেকে 30 জনকে ডাকতে হবে, তাহলেই কিন্তু তারা বৈঠকে যাবেন। এই মেল কোথায় করা হয়েছে? যে মেল এসেছিল সেই মেল আইডিতে রিভার্ট ব্যাক করা হয়েছে। পাল্টা এই জুনিয়র চিকিৎসকরা সিদ্ধান্ত নিচ্ছেন সিএমওতে একটা মেল করার। তারা প্রেস কনফারেন্স করে সে বিষয়ে বিশদে জানাবেন এবং মেল করে তারা জানাবেন যে 25 থেকে 30 জনকে যদি ডাকা হয়, কারণ সব রাজ্যের মেডিকেল কলেজগুলো জুনিয়র চিকিৎসকরা এখানে রয়েছেন, তাহলেই তারা যাবেন। পাশাপাশি তোমাকে একটা ছবি দেখায় পিউ, খুব দ্রুত। এই জায়গাটা তুমি দেখো, এখানে কিন্তু কার্যত খাবার স্টোর হচ্ছে এবং সেই খাবার কারা দিয়ে যাচ্ছেন তুমি জানো পিউ? সাধারণ মানুষ, বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্ট, তারা এসে এই খাবারগুলো দিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে এই আন্দোলনে তাদের সমর্থন আছে। যে প্যাকেট আসছে তাতে লেখা #জাস্টিস ফর তিলোত্তমা। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের পাশে সাধারণ মানুষ এসে দাঁড়াচ্ছেন এবং তারা কিন্তু এই আন্দোলন যে দীর্ঘকালীন অবস্থান রূপান্তরিত হবে তার আভাস পাওয়া যাচ্ছে। তার একটাই কারণ, নাছোড় মনোভাব নিয়ে এই আন্দোলনে আরও জুনিয়র চিকিৎসকরা এসে জুটছেন। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমি পাইকপাড়া থেকে এসেছি। আমি এই যে তিলোত্তমার ধর্ষণ আর খুনের বিরুদ্ধে যেদিন থেকে এই ঘটনা ঘটেছে, আমি সেদিন থেকে রাস্তায় আছি। পাইকপাড়া থেকে শ্যামবাজার আমি সপ্তাহে 3 দিন করে মিছিল করছি। এই এনারা তো জুনিয়র চিকিৎসক, আপনি এদের পাশে কেন? এখানে এরা জুনিয়র চিকিৎসকও আছে, সাধারণ মানুষও আছে। আমি এদের থেকে পারমিশন নিয়ে এদের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষ এসে যোগ দিচ্ছেন, জুনিয়র চিকিৎসকরা এসে যোগ দিচ্ছেন। আমি ভাই দ্রুত ছবিটা তোমাকে দেখাবো, যে তুমি দেখো মানুষ আসছেন, তারা এসে খাবার তুলে দিচ্ছেন এবং এই আন্দোলনটা কিন্তু এখন একটা অর্গানাইজ ফর্মে হচ্ছে বলা চলে। তার কারণ ক্রমশ ভিড় বাড়ছে এবং এরা যে নাছোড় মনোভাব নিয়ে এসছেন তা তাদের কিন্তু অভিব্যক্তিতেই স্পষ্ট। তুমি দেখতে পাচ্ছ যত দূর আমাদের ক্যামেরা চোখ যাচ্ছে তত দূর কিন্তু এই জুনিয়র চিকিৎসক দ্বারা নাছোড় মনোভাব নিয়ে বসে রয়েছেন। সুমন সঙ্গে থাকো। কিঞ্জল নন্দ এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে অন্যতম মুখ, শুনুন তার কথা। আমরা ইমেল ব্যাক করেছি। আমাদের বক্তব্য তো খুবই পরিষ্কার, সেটা হচ্ছে যে বারবার আমরা যখনই সিপির পদত্যাগের জন্য ওনার কাছে ডেপুটেশন নিয়ে গেছিলাম, সেই জায়গায় উনি বলেছেন আমি পদত্যাগ করতে চাই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পদত্যাগ করতে দিচ্ছে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে যে বার্তাটি এসেছিল কালকে স্বাস্থ্য সচিব, যার পদত্যাগ কিন্তু আমরা চেয়েছি, তাই সেই জায়গায় আমার মনে হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ডিসিশন মানে দিতে পারবে, সেই জায়গা থেকে যদি আমাদের বার্তা আসে তাহলে আমাদের ভালো হয়। আমরা ভাববো যে সরকার পক্ষ একটি সদর্থক ভূমিকা নিচ্ছে। 10 জন নাম্বারটা আমার মনে হয় খুবই কম। সেই জায়গায় আমরা বলেছি যে মিনিমাম 25 থেকে 35 জনের একটা টিম হলে ভালো হয়। দেখুন, জুনিয়র চিকিৎসকরা বলছেন তারা আলোচনায় বসতে রাজি, কিন্তু তারা তাদের শর্তে আলোচনায় বসবেন। আর এই স্নায়ু যুদ্ধে যে চিকিৎসকরা এগিয়ে রয়েছেন, আন্দোলন এগিয়ে রয়েছে,
তা কি আর বলার অপেক্ষা রাখে? খোদ মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলে অপেক্ষা করে করে গতকাল সন্ধে নবান্ন থেকে বেরিয়ে যান চিকিৎসকরা, কিন্তু যাননি। চলুন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। একটু কথা বলি। এই স্নায়ু যুদ্ধে আমরা দেখেছিলাম প্রশাসন মাথা নুইয়েছিল লালবাজারে। এবার স্নায়ু যুদ্ধের দ্বিতীয় ভার্সনেও কি সেদিকেই এগোচ্ছে? হ্যাঁ পিউ, মানে কালকে যে মেলটা এসেছিল সেটা অনেকটা দেখতে হবে যে আমাদের সরকারের সদিচ্ছা কত আছে। মানে শুধুমাত্র বসবার জন্য বসে তো লাভ নেই, বা এটাকে আন্দোলনকে প্রশমিত করার জন্য বসে লাভ নেই। তো আজকে মেলের রিভার্ট ব্যাক করেছেন যারা ডক্টর রাজ আপনি দেখাচ্ছিলেন। তো আজকে যদি সেই জায়গায় সরকার রাজি হয় বা মুখ্যমন্ত্রী রাজি হন, তাহলে তো ডেফিনেটলি একটা সমাধান সূত্র আসতে হবে। কিন্তু একটা জায়গা বুঝতে হবে যে যেটা বারবার ডাক্তাররা দাবি করছেন, যেমন বিনীত গোয়েলের পদত্যাগ বা অন্যান্য আরও যে দাবিগুলো আছে, সেগুলো কিন্তু মানতে হবে, না হলে তো আসল সলিউশনটা আসবে না। মানে আমি এটা বুঝতে পারছি না যে বিনীত গোয়েল যখন নিজে পদত্যাগ করতে চাইছেন, তাহলে কোন যুক্তিতে মানে ওনাকে আটকে রাখা হচ্ছে। মানে বিনীত গোয়েলের পদত্যাগ করলে তো একটা সমস্যার সমাধান হয়, অ্যাটলিস্ট ডাক্তাররা যে প্রথম দাবিটা করছে সেই দাবিটা মিটে যায়। তো কেন এটা হচ্ছে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ আমাদের তো পুলিশের কোনো অভাব নেই, মানে আরেকজন তো আসতেই পারে এই জায়গাটায়, তো সে পরবর্তীকালে ল অ্যান্ড অর্ডার দেখবে। তো এই যে জায়গাটা আছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রীদের ভালো করে ভাবতে হবে। মানে আমি বারবার বলছি যে বিনীত গোয়েলের কথা বলছেন আপনি? হ্যালো, আমি বিনীত গোয়েলের কথা বলছি। আমি বলছি সরকারের সদিচ্ছা থাকাটা জরুরি। আমরা দেখেছি এর আগে যে সমস্ত ইস্যুগুলো হয়েছে, আজকে শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু আলটিমেটলি সলিউশন হয়নি। কিন্তু এটা এমন একটা জায়গায় আছে এবং মানুষের ক্ষোভ যেভাবে পুঞ্জীবিত হয়েছে, এটা কিন্তু সরকারকে একটা সলিউশন সমাধান। কোনো সন্দেহ নেই যে সরকার চাপে রয়েছে, কোনো সন্দেহ নেই প্রশাসন চাপে। না হলে খোদ মুখ্যমন্ত্রীকে ওয়েট করতে হয় না আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে, জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলবেন বলে। কিন্তু এই প্রশ্নটাও কোথাও উকি দিচ্ছে, জুনিয়র ডক্টররা যে যে দাবি করছেন, দুর্নীতি, তারা স্বাস্থ্যকর্তাদের এই নিগমেরই তারা পদত্যাগ চাইছেন, যেমন বিনীত গোয়েলের চেয়েছেন, মূল যে দাবিটা সেটা কি কোথাও ডাইভার্ট হয়ে যাচ্ছে? না, মূল দাবি আসলে কি হয়, যে জিনিসটা ঘটেছে, এই জিনিসটা তো একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটনাটা ঘটার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমরা যদি মূল কারণগুলো রুট কজে না যেতে পারি, তাহলে কিন্তু আমরা মূল জায়গায় পৌঁছতে পারবো না। অতএব আমরা সবাই যেমন নির্যাতিতার দোষীদের শনাক্তকরণ চাইছি এবং শাস্তি চাইছি, কিন্তু বুঝতে হবে এই দোষীরা বা যাদের শাস্তি হবে, এটা কিন্তু এই সিস্টেম, এই যে সিস্টেমটা গড়ে উঠেছে, সিন্ডিকেট মাফিয়া রাজ গড়ে উঠেছে, মাফিয়া সিন্ডিকেট গড়ে উঠেছে, এটারই একটা ফল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে দাবিগুলো ডাক্তাররা করছেন বা সাধারণ মানুষ যেটা সায় মেলাচ্ছেন, সেটা কিন্তু কোনো ডাইলিউশনের ব্যাপার নেই। সেটা হচ্ছে যে পরপর এই স্টেপগুলো যদি নেওয়া হয়, তাহলে এই সিস্টেমের যে একদম নষ্ট হয়ে গেছে সিস্টেমটা, সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। অর্থাৎ সিস্টেমের মূলে আঘাত করতে হবে, আর সেই কাজটাই করতে চাইছেন জুনিয়র ডক্টররা। চলুন আরেকবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডক্টরদের আন্দোলনে সুমন অপেক্ষা করছে। সুমন, মানে জুনিয়র ডক্টররা যে নাড়া দিতে পেরেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী পর্যন্ত ইন্টারভিন করছেন, চাইছেন এদের সঙ্গে কথা বলতে। বিনীত গোয়েল নিজে বলেছে মুখ্যমন্ত্রী বললে আমি পদত্যাগ করব। মানে এদের প্রাথমিকভাবে এরা সফল, কিন্তু অনেকেই এনআরএস এর সঙ্গে তুলনা টানছেন যে সেই মারাত্মক আন্দোলন একটা কোলাপসিবল গেটে গিয়ে শেষ হয়েছিল। এবার হবে না তো সেরকম? খুব পরিষ্কারভাবে এটা বুঝতে হবে পিউ, তার কারণ হচ্ছে এই আন্দোলনকারীরা যেদিন লালবাজারের সামনে বসেছিলেন, পুলিশকে কিন্তু গেট খুলতে হয়েছিল, তালা খুলতে হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের অদূরে দাঁড়িয়ে এরা স্বাস্থ্য প্রশাসন থেকে দুর্নীতিমুক্ত প্রশাসনের ট্রান্সফরমেশন চাইছেন। এবং তার জন্যই এই যে জুনিয়র চিকিৎসকরা যারা এই কাঠফাটা রোদ্দুরে রোদ মাথায় নিয়ে বসে আছেন, কালকে রাত্রেবেলা এরা বৃষ্টি ভিজেছেন এবং বৃষ্টি ভিজে তারা দাবি তুলছেন যে স্বাস্থ্য সচিবের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির অবসান তারা চাইছেন, সেখানে স্বাস্থ্য সচিব কেন তাদের মেল করবেন, স্বাভাবিকভাবে প্রশ্ন। এবং সেই জায়গা থেকেই তারা বদল চাইছেন ঘটনার। তোমাকে বলে রাখি, কিছুক্ষণের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেতৃত্বরা তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন। তারা এখন একটা জেনারেল বডি মিটিং করে ফিক্স করছেন এই আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হবে।
সিএমওতে মেল করা হবে, মুখ্যমন্ত্রীকে কিভাবে হস্তক্ষেপের কথা জানানো হবে, ঠিক কি দাবি থাকবে আবার পৃথকভাবে, সেইগুলো কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা জানতে পারবো। তার আগে কিন্তু আন্দোলনের স্পিরিট এক ফোঁটাও কমছে না। একদম সুমন, আমিও তোমার সঙ্গে একমত। এবং এখানে এসে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ, জুনিয়র ডক্টরদের পাশে গিয়ে বসছেন তারা। ভাবতে পারছেন আবেগ এভারেস্ট ছুঁচ্ছে। তবে এই যে সিস্টেমকে ধরে নাড়ানোর কথা, এটা তো দরকার, না হলে উত্তরবঙ্গের মতো ঘটনা ঘটবে। গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম যে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ যে জুনিয়র ডক্টর বা মেডিকেল অফিসার তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, এবং এত কড়া শাস্তি, অনেকে মেডিকেল কলেজে ঢুকতে পারবেন না, অনেকে ঢুকলেও সার্ভিস দিতে পারবেন না। আপনি ভাবতে পারবেন না রাতারাতি সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে গেল। কারণ ওই দৌরাত্ম সিস্টেমের মধ্যে এখনো অ্যাক্টিভ কিছু আছে লোকজন যারা এমন প্রভাব বিস্তার করলেন, রাতারাতি এই সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত স্থগিত হয়ে গেল। কারণটা কি? চলুন এই মুহূর্তে শিলিগুড়ি থেকে আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, আমি ওর থেকেই জানবো। প্রসেনজিৎ, এই মেডিকেল সিস্টেমে এত দবদবা এই রকম আন্দোলনের পরেও কাদের রয়েছে, তারা কারা? দেখো, ঠিক যে কারণে এই মুহূর্তে আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন, শুধুমাত্র তিলোত্তমার বিচার নয়, ডাক্তারি যারা পড়তে এসছেন তাদেরকে প্রতিনিয়ত মাথা নত করতে হয়েছে এই থ্রেট কালচারের কাছে। যারা ডাক্তারি পাশ করেছেন, ডাক্তারি করছেন, তাদেরকেও মাথা নত করতে হচ্ছে এই থ্রেট কালচারের কাছে। এই কালচার থাকলে টোকা যায়, এই কালচার থাকলে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকা যায়, এই কালচার থাকলে পরীক্ষায় নাম্বার বেড়ে যায়, নাম্বার যদি না বাড়ে সেক্ষেত্রে ট্যাবুলেশন শিটে সাদা কালি দিয়ে মুছে দেওয়া যায়। এইচওডি বলছেন পোর্টালে প্রশ্নপত্র আপলোড হতো, ডাউনলোডের পর মেডিকেল কলেজে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া যায়। কারা পান? প্রভাবশালী ছাত্ররা। দিনের আলোর মতো পরিষ্কার, প্রতিদিন প্রতিনিয়ত সবাই সবটা জেনেছেন। কেউ বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার সাহস পাননি। কেন? ওই থ্রেট কালচার। মুখে বললেই বদলি করে দেওয়া হবে। শিলিগুড়ি থেকে সোজা কাকদ্বীপ, শিলিগুড়ি থেকে পারলে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল করে সেখানেও পোস্টিং দেওয়া যেতে পারে। এতটাই প্রভাব এই প্রভাবশালীদের। তাই এই উত্তরবঙ্গ লবি, সেই লবির বিরূপক্ষ যারা এই মেডিকেল কলেজে পড়েছেন, তাদের রমরমা, তাদের কন্ট্রোল এই মেডিকেল কলেজে বেশি। এখন আরজি করের আবহে একের পর এক দুর্নীতি পর্দা ফাঁস হচ্ছে। আমরা দেখিয়েছিলাম পিউদি যে শুধু সোম মণ্ডলের নাম্বার বেড়েছিল, কিন্তু শুধু সোম মণ্ডল নয়, মেডিকেল কলেজ কাউন্সিলের নথি আমাদের হাতে রয়েছে, তাতে আরও দুজনের নাম্বার বেড়েছিল। তাদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সার্জারির বিভাগীয় প্রধানরা নাম্বার না বাড়ানোয় ট্যাবুলেশন শিট ম্যানিপুলেশন করা হয়েছে। সবটা দিনের আলোর মতো পরিষ্কার। এই নিয়ে কখনো কোনো তদন্তের কথা বলেনি রাজ্যের স্বাস্থ্য ইউনিভার্সিটি। এই যে বহিষ্কার করা হলো, সেই বহিষ্কারের পর গতকাল রাতে কি এমন ঘটনা ঘটলো? রাত 12টার সময় বৈঠক বসলো, কলেজ কাউন্সিলের বৈঠকে এইচওডিদের ডেকে নিয়ে আসা হলো। রাত 2টোর সময় প্রেস কনফারেন্স করছে অধ্যক্ষ। সেই বৈঠকেও কিন্তু প্রতিবাদ করে বহু বিভাগীয় প্রধানরা অংশ নেননি। তারা আবার এখন এই যে আবার এক্সটেন্ডেড মিটিং হচ্ছে এই মুহূর্তে, সেই মিটিং চলছে, সেখানে অংশ নিচ্ছেন। তারা বলছেন যে এই যে শাস্তি পদ্ধতি, যে তাকে বহিষ্কার, যদি আমাদের আইনে না থাকে বহিষ্কার, সেক্ষেত্রে অন্য শাস্তি হোক, কিন্তু সেটার জন্য তো আগামী দিন অর্থাৎ আজকের দিনটা ছিল। মধ্যরাতে কোন প্রেশার কাজ করলো যে প্রেশারের চাপে অধ্যক্ষ বৈঠক ডাকলেন? এই উত্তরটাই কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ করছে। প্রসেনজিৎ সঙ্গে থাকো, আমি একটু নামগুলো বলি। গতকালও আপনাদের দেখিয়েছিলাম, এখানে রয়েছেন থ্রেট কালচারে অভিযুক্ত যে ডাক্তার তারা: জয় লাকড়া, তীর্থঙ্কর রায়, ঐশী চক্রবর্তী, সৃজা কর্মকার, অরিত্র রায়। গতকাল এদেরকে বহিষ্কারের নোটিশ ধরানো হয় বিকেল বেলায়। তারপর কি হলো? তারপর রাতে অধ্যক্ষকে ঘেরাও করলেন এরা, সঙ্গে আরো পড়ুয়াদের একাংশ। মধ্যরাতে আবার কাউন্সিলের মিটিং হলো। তারপর এই যে বহিষ্কারের সিদ্ধান্ত, বলা হলো এটা স্থগিত। ভাবতে পারছেন বহিষ্কার করার পরেও, বহিষ্কৃত হওয়ার পরেও কতটা প্রভাবশালী এরা? এরা অধ্যক্ষকে ঘেরাও করলেন টিএমসিপির ছাত্র ইউনিট, তারা একদম টিএমসিপির ছাত্র ইউনিটের একাংশ, তারা আগে অধ্যক্ষকে ঘেরাও করলেন, চাপে পড়লেন, অধ্যক্ষ সিদ্ধান্ত স্থগিত করে দিলেন। সিস্টেম বদলাতে হবে না? যে সিস্টেম বদলানোর ডাক দিচ্ছে এই স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকা জুনিয়র ডক্টররা। আরো একবার দেখুন ওদের ছবি, ওরা কি বলছেন।
এই মিটিংটার পরে এটাই জানা গেল যে আজকের জন্য এই লেটারটা মানে এখন অব্দি বন্ধ করে রাখা হচ্ছে, অর্ডারটা স্থগিত রাখা হয়েছে, কোনো এক্সপালশন হচ্ছে না এবং ওখানে কোথাও এক্সপালশন শব্দটা লেখা ছিল না। থ্রেট কালচার এটা আমরাও সাপোর্ট করি না, কেউই সাপোর্ট করে না, ঠিক আছে। যদি এরকম কিছু হয়ে থাকে আমি চাই কলেজ কাউন্সিলে সেটা নিয়ে কথা উঠুক এবং যারা সত্যি এর মধ্যে দোষী যদি কেউ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাক। কিন্তু আজকে আমরা কোনো নির্দোষকে যেন সাজা না দিয়ে ফেলি। Expelled white memo number PCM 2425 would be temporarily withheld and placed for review at the full bench of the college council. যাদের নাম এখানে আছে তাদের যেহেতু ছেড়ে চলে যেতে বলা হয়েছে এই অর্ডারটায়, তো সেই জন্য এই রাত্রে ওদের যাওয়া একটা প্রবলেম হতে পারে, এইটা আমরা ফিল করেছি। প্লাস ওরা যে রিকোয়েস্ট গুলো করেছে আমাদের যে অ্যাপিল গুলো করেছে সেই অ্যাপিলের মধ্যে এইগুলো ছিল। ওরা কিছু ডকুমেন্টও দিয়েছে আর ওরা কিছু আমাদের সাবমিশনও দিয়েছে, ওরা অনেক কিছু কাগজপত্র জমা দিয়েছে, সেগুলোর ভিত্তিতে আমরা এটা আমি যাব দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, একবার ভাবুন, গতকাল বিকেলে বহিষ্কারের নোটিশ পেলেন, গতকাল সন্ধ্যে থেকে মুখ্যমন্ত্রী নবান্নে বসে রইলেন এই জুনিয়র ডক্টরদের দাবি দেওয়া শুনবেন, আলোচনা করবেন বলে। কি সাহস, কতটা স্পর্ধা এদের! বহিষ্কার হওয়ার পরে টিএমসিপির ইউনিট গিয়ে অধ্যক্ষকে ঘেরাও করে, যেখানে মুখ্যমন্ত্রী চাইছেন আলোচনায় বসতে। ঠিক কি মানে কোথাও কোনো আগল নেই, নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, একেবারে মানে এইটাই তো আমরা বারবার বলে এসেছি যে একটা সময় যে যাদের নিয়ে এই দলগুলো গঠন করা হয়েছিল, আজকে তো সেই কন্ট্রোলটা একেবারে হারিয়ে গেছে। মানে দুষ্কৃতী বা এদের নিয়ে দল গড়লে তো এই জিনিসটাই হবে। তবে পিউ, একটা ব্যাপারে আমরা অসম্ভব আশাবাদী যে আজকে আপনি নিশ্চয়ই আপনারা বারবার দেখাচ্ছেন, টেলিভিশনে দেখাচ্ছেন, এই জুনিয়র ডাক্তারদের পাশে সমস্ত মানুষ, মানে আমি নিজে জানি যে সল্টলেক কলেজ স্কুল কলেজে যে আলমনি থেকে শুরু করে আরও 12 থেকে 14টা ফ্র্যাটার্নিটি, তারা এদের পাশে আছেন। এবং আপনি ভাবতে পারবেন না কি অপরিসীম মানে স্বতঃস্ফূর্ত মানুষ, কেউ কেক নিয়ে যাচ্ছে, কেউ জলের ব্যবস্থা করছে, কেউ বায়ো টয়লেটের ব্যবস্থা করছে, ওনাদের খাবার ব্যবস্থা করছে। মানে একটাই জিনিস, যাদের ওনারা কোনোভাবে ওনারা তো এই আন্দোলনের মুখ এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটার পিছনে আছে। এবং এই যে আজকে একদিকে মুখ্যমন্ত্রী বসতে চাইছেন, আবার আরেকদিকে মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফেরুন ইত্যাদি ইত্যাদি, এই যে দুটো কথা, দ্বিচারিতা আমরা এটাকে বলি, এই জিনিসটা কিন্তু মানুষ এটা মানতে পারছে না। কারণ আমরা এমনিতেই বিচার ব্যবস্থার কাছ থেকে হয়তো আরো অন্যরকম কিছু এক্সপেক্ট করেছিলাম, বিচারটা এসেছে, সেটাতে আমরা সবাই এবং এই যে বৈপরীত্য, এটারই কি সুযোগ নিচ্ছেন নিচুতলার কর্মীরা আমরা জানি না, হতেই পারে। দেবাশিস বাবু সঙ্গে থাকুন, আরো একটা ভয়ঙ্কর খবর আমাদের সামনে এসে পৌঁছেছে। বিচারক, আমরা দেখেছি তো তৃণমূলের প্রথম সারির নেতারা, তৃণমূলের মুখর নেতারা, তারা বিচারপতিদের নাম ধরে ধরে প্রকাশ্যে মিডিয়ার সামনে কত কটাক্ষ করেছেন। এবার তারই রিপারকেশন নিচে যাচ্ছে। এক বিচারক, ডিস্ট্রিক্ট কোর্টের বা একজন অন্য কোর্টের বিচারক, তার রায় পছন্দ হয়নি, কিভাবে তাকে থ্রেট করা হচ্ছে, তার বাড়িতে তাকে হেনস্থা করা হচ্ছে। ভয়ঙ্কর। বিচারক সহ্য করতে না পেরে খোলা চিঠি দিলেন। আমি সবিস্তারে জানবো, আমার সঙ্গে শ্রাবন্তী রয়েছে। শ্রাবন্তী, খবরটা কানে শুনে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। কিছুটা আগে যদি ফিরে যাই, অন্য একটি রাজ্যে আমরা দেখেছিলাম যে বিচারক সকালবেলা হেঁটে যাচ্ছেন, তার রায় পছন্দ হয়নি বলে একদল দুষ্কৃতী এসে প্রকাশ্য রাস্তায় গুলি করে দিল। সেই ঘটনা আমাদের কাছে একটা শিহরিত করার মতো ঘটনা। একই ধরনের ভয় পাচ্ছেন আমাদের এই রাজ্যে ডায়মন্ড হারবারের বিচারক। তিনি বলছেন, ঘটনাটা একটু বলে দিই, সেদিনকে 8 তারিখ রাতে পৈলান পুলিশ হেডকোয়ার্টার, সেখানকার কুমারেশ দাস এই নামটা এসেছে, তিনি একজন পুলিশ কর্মী, তার নির্দেশে দুজন আসে বাড়িতে ইলেকট্রিসিটি কেটে দেওয়ার। একজন বিচারকের যে আবাসনে তিনি থাকেন সেখানকার ইলেকট্রিসিটি কেটে দেওয়ার কথা জানিয়ে এই পুলিশ দুজনকে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবেই বিচারক সেটা করতে দেননি। তিনি তার বক্তব্যকে, আপনি কেন হঠাৎ করে এসেছেন, একটা দোষে ফের তার আবাসনে আরও দুজন আসে এবং তারা রীতিমতো নিজেদের আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাননি। তাদের বক্তব্য, তাদের ভিতরে ঢুকতে হবে, তারা এখানে লুটতরাজ চালাবেন, ইত্যাদি ইত্যাদি করবেন।
সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ থানায় এই বিচারক ফোন করেন। তার বক্তব্য, তিনি চিঠিতে যেটা লিখেছেন সেখানে বলছেন ইনস্ট্যান্টলি কোনো সাপোর্ট পাননি। কে সাপোর্ট পাননি? একজন বিচারক পুলিশের কাছে সাপোর্ট পাননি, যে বিচারক পুলিশকে নির্দেশ দেন। একই সঙ্গে মিনিট 20 পরে আইসি ঘটনাস্থলে আসেন এবং তারপর সেই সময় আপাতত রেহাই পান। যে চিঠিতে লিখেছেন, একেবারে শেষ ছত্রে চলে যাব, শুধু এই দুটো লাইন হয়তো আমাদের সবাইকে ভাবাবে যে বিচারককে এই লাইনটা লিখতে হচ্ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য জুডিশিয়াল অফিসার্স অফ ডায়মন্ড হারবার আর অ্যাট স্টেক। তিনি তার ফ্যামিলির কথা উল্লেখ করছেন। একই সঙ্গে তার পরের লাইনে তিনি বলছেন, উই আর নট ফিল সেফ আন্ডার ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তারা নিজেরাই নিরাপদ বোধ করছেন না, তো বিচারক যদি বোধ না করেন নিরাপদ, তাহলে আর কে বোধ করবেন? একই সঙ্গে চিঠিতে তিনি লিখেছেন যে তার আশঙ্কা বেশ কিছু ক্ষেত্রে পক্সো মামলায় তার কিছু রায় সম্ভবত এই পুলিশদের পছন্দ হয়নি, বা তারা কোনো ষড়যন্ত্রে সামিল রয়েছেন, যার জন্য তার বাড়িতে এসে পর্যন্ত হামলা হলো। খুব স্বাভাবিকভাবেই তিনি আশা করছেন, রেজিস্ট্রার জেনারেলকে চিঠি পাঠিয়েছেন যে কলকাতা হাইকোর্টের ব্যবস্থা নেবে। তবে নিঃসন্দেহে এটা বিচারক যদি এই চিঠি লিখে থাকতে পারেন, কোন রাজ্যে রয়েছেন সবাই সেই প্রশ্ন কিন্তু একদম। শ্রাবন্তী, তুমি আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমরাও তো অপছন্দের কথা বলি, আমরা যা বলি তাও তো পছন্দ হয় না, আঙুল ওঠে তো। নিরাপত্তা কোথায়? কে দেবে উত্তর? প্রশাসন? তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন কে? বিচারক, জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। আর কোথায় যাব আমরা? জোরে জোরে এই প্রশ্নটা বলার সময় এসেছে, আর সেই জন্যই বোধহয় বারবার শিরদাঁড়া সামনে আনার প্রশ্ন আসছে। আজও পুরসভায় শিরদাঁড়া নিয়ে কিছু ইঞ্জিনিয়ার, কিছু পুরকর্মী পৌঁছে গিয়েছেন। ছবিটা দেখুন, কলকাতা পুরসভায় শিরদাঁড়া নিয়ে পৌঁছে গিয়েছেন প্রতিবাদীরা। তারা জাস্টিস চান, হাতে শিরদাঁড়া। তারা বোধহয় অনুপ্রাণিত হয়েছেন ওই জুনিয়র ডক্টরদের থেকে, কারণ সত্যি সবার মাথা উঁচু করার, শিরদাঁড়া সোজা করার সময় এসে গেছে। আমার সঙ্গে সায়ন্ত রয়েছে কলকাতা পুরসভা থেকে। সায়ন্ত, দেখো, কলকাতা পুরসভার অন্তর্গত গার্ডেন রিচ এলাকায় যখন বাড়ি ভেঙে পড়েছিল, তখনই কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একের পর এক ইঞ্জিনিয়ারদের কাঠগড়ায় তুলতে শুরু করেন। কিন্তু এক দুজন ইঞ্জিনিয়ারদের দোষ তিনি সমগ্র ইঞ্জিনিয়ারদের ওপর চাপানোর চেষ্টা করার পরই কিন্তু ইঞ্জিনিয়াররা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। এবারও তাই হয়েছেন। গত টক টু মেয়রে একজন ফোন করেন 401 ধারা নোটিশ আইনে তার প্রতি বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে এই অভিযোগ আনেন মেয়রের কাছে। মেয়র তখন একজন ইন্সপেক্টর বা দুজন ইন্সপেক্টরের বিরুদ্ধে বলতে গিয়ে সমগ্র ইন্সপেক্টরকে এর ব্যাপারে কাঠগড়ায় তোলেন। এমনকি এটাও জানান ইন্সপেক্টররা টাকা খেয়ে মানুষকে হেনস্থা করছেন। এই বিক্ষোভে এই নিয়ে কিন্তু ফেটে পড়েন যারা ইঞ্জিনিয়াররা কলকাতা পুরসভায়। তারা কিন্তু মূলত একটা বিষয় বলতে থাকেন, তারা ভীত সন্ত্রস্ত, তারা কাজ করতে পারছেন না। পুরসভা প্রশাসন, মেয়র বিকিয়ে গিয়েছে, যে কারণে ইঞ্জিনিয়ারদের যাবতীয় নির্দেশ দেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে, আর যখন সেই কাজ করা যাচ্ছে না তখন মেয়র তাদের বিরুদ্ধে তোপ দাগছেন। মেয়রের শিরদাঁড়া বেঁকে গিয়েছে, আর সেই কারণে কিন্তু আজকে প্রতীকী শিরদাঁড়া নিয়ে মেয়রের ঘরের সামনে হোক এবং কলকাতা পুরসভার অন্দরমহলে বিক্ষোভ করেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। তারা একটা বিষয় তুলে দেন প্রশ্ন, যে যদি ওপর থেকে নির্দেশ আসে তাহলে তারা করবেনটা কি? যদি রাজনৈতিকভাবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে একাধিক রাজনৈতিক হস্তক্ষেপ করে তাহলে ইঞ্জিনিয়াররা কি করবেন? একদম শান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। মোক্ষম প্রশ্নগুলো উঠে আসছে। ওই যে বলেছি, সাহস সংক্রামক, সাহস ছোঁয়াচে। একজন সাহস দেখালে পাশের জন্য সাহস পান গলা তোলার। সবাই মিলে বলছেন এই ঘুণ ধরা সিস্টেম বদলাতে হবে, তাই হাতে হাতে শিরদাঁড়া। দেখছে শাসক। শেষ করবো নিউজ 2, সঙ্গে থাকুন।